আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৮৩%, সর্বোচ্চ পাস যশোর বোর্ডে, সার্বিকভাবে এগিয়ে মেয়েরা। মেধা বিকাশের জন্য শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে, জানালেন প্রধানমন্ত্রী। সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার ঘোষণা। যানজট নিরসনে দূরপাল্লার যাত্রীবাহী বাসে গেটলক সিস্টেম চালু, নিয়ম অমান্য করে যাত্রী ওঠানামা করালে কঠোর ব্যবস্থা। এবং বিশ্ব মা দিবস আজ। শুধু মানুষের মাঝে নয়, মায়ের প্রতি ভালোবাসার নিদর্শন খুঁজে পাওয়া যায় প্রকৃতি ও প্রাণীকুলেও। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে এবং প্রথমেই পেপসোডেন্ট এসএসসি ও সমমানের ফল 2024। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাশের হার ৮৩.০৪%। সবচেয়ে বেশি পাশ করেছে যশোর বোর্ডে, ৯২.৩২%। এবছর জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ শিক্ষার্থী। এবার জিপিএ 5 কমেছে ১,৪৪৯ জন। শাকির আদনানের রিপোর্ট। এবছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাশের হার ৮৩.০৪%। ঢাকা বোর্ডে পাশের হার ৮৯.৩২%, কুমিল্লা বোর্ডে ৭৯.২৩%, যশোর বোর্ডে ৯২.৩২%, চট্টগ্রাম বোর্ডে ৮০.৮২%, বরিশাল বোর্ডে ৮৯.১৩%, দিনাজপুর বোর্ডে ৭৮.৪০%, সিলেটে ৭৩.৩৫%, রাজশাহী বোর্ডে ৮৯.২৬%, ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৮৪.৯৭%, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯.৬৬% এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮১.৩৮%। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯৮,৭৭৬ জন এবং ছাত্র ৮৩,৩৫৩ জন। ফলাফলে ছাত্রদের তুলনায় ভালো করেছে ছাত্রীরা। অনেক 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 ভালো লাগছে। মানে সত্যি কথা বলতে আমি যে প্রকাশ করবো ওরকম কোনো ওয়ার্ডস আমার কাছে নাই, বাট অনেক 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 ভালো। মানে সোজা বাংলা আমাদের ভাষায় বলতে গেলে অনেক জোস। ভাবিনি যে এত ভালো রেজাল্ট করবো, ফার্স্ট থেকে মানে খুবই ভয় ছিল। ভালো রেজাল্ট করেছি। ইয়েস, আই হ্যাভ গট দ্য জিপিএ 5। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবছর ২০,২৪,১৯২ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৬,৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ছিল ২,৪২,৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয় ১,২৬,৩৭৩ জন। চলতি বছরের ১৫ই ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২ই মার্চ। গত বছরের চাইতে এবার পরীক্ষার্থী কমেছে ১৭,২৫৮ জন। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। মেধা বিকাশের সুযোগ করে দিতে শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে। যারা ভালো ফলাফল করেনি তাদের নতুন উদ্যোগে ভালোভাবে প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। পরীক্ষা ৬০ দিনের মাথায় প্রকাশ করা হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সম্মিলিত পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করেন। এরপর একে একে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর হাতে বোর্ডের ফলাফল তুলে দেন। ভালো ফল করা শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৫ বছরের শিক্ষার হার ৭৬% উন্নীত হয়েছে, যা বর্তমান সরকারের অর্জন। যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি তাদেরকে আমি বলবো যেখানে মন খারাপ করার কিছু নেই। একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে, কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে, আবার উদ্যোগ নেয়, তাহলে আগামীতে পাশ করতে পারবে। কাজে সেই আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে। সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন, বরং তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত, তাদের সহানুভূতি দেখানো উচিত। পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ব পরিমণ্ডলে টিকে থাকার উপযোগী করে শিক্ষা কার্যক্রম সাজানো হচ্ছে বলেও জানান সরকার প্রধান। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে। একটা শিক্ষিত জাতি গড়ে তুলেই, কারণ দারিদ্র বিমোচন আমাদের লক্ষ্য, শিক্ষিত জাতি ছাড়া একটি দেশ দারিদ্রমুক্ত হতে পারে না, এটা হলো বাস্তবতা, সেটা আমি বিশ্বাস করি। কাজে সেইভাবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। ছেলেদের পাশের হার কেন কম তা খুঁজে বের করার নির্দেশ দিয়ে ছেলেরা যেন কিশোর গ্যাং থেকে বিরত থাকে সেদিকে নজর দিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এসএসসির ফল প্রকাশের পর মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে লায়লা নওশিনের কাছে যাচ্ছি। নওশিন, এসএসসির ফল প্রকাশের পর মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ফল প্রকাশের পর থেকেই কিন্তু মতিঝিল আইডিয়ালের যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা যারা খুব ভালো রেজাল্ট করছে তারা কিন্তু তাদের প্রিয় যে ক্যাম্পাস, স্কুলের ক্যাম্পাসে তারা ছুটে এসেছে এবং তারা বলছে যে তাদের যে ভালো ফলাফল যে তারা করেছে, এখানে যে শিক্ষার্থীরা মতিঝিল আইডিয়ালের প্রায় 99.5% শিক্ষার্থী কিন্তু এবার পাশ করেছে এবং আমাদের যেটা বলেছে যে প্রত্যেকটা শিক্ষার্থী তারা বলেছে যে তাদের যে এতদিনের পরিশ্রম এবং বাবা মার পরিশ্রম, এই ব্যাপারটা কিন্তু তারা বারবার বলেছে এবং তারা বলছে যে এই মতিঝিল আইডিয়ালের যে শিক্ষার্থীরা তারা বলছেন এই আগামী সামনে তাদের যে বড় চ্যালেঞ্জ আসলো এই ভালো ফলাফলের পর, সেই চ্যালেঞ্জটা তারা ধরে রাখার জন্যই পরিশ্রম করে যাবে সামনের দিনগুলোতে এবং প্রত্যেকে অনেক বেশি খুশি। আপু, একটু জানতে চাই ফলাফল কেমন হয়েছে প্রত্যাশা? আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি, ভালোই লাগতেছে অ্যাকচুয়ালি। গোল্ডেন এ প্লাস পেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে। জি আলহামদুলিল্লাহ অনেক খুশি। বাবা মা খুশি? জি বাবা মা অনেক খুশি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওইখানে কিন্তু শিক্ষার্থীর অভিভাবকরাও এসেছেন এবং তারা বলেছেন যে সন্তানের জন্য তাদের যে দীর্ঘ সময় যে তাদের পরিশ্রম, একটা সন্তান পড়াশোনার জন্য যতটা পরিশ্রম করেছে বাবা মাও তার থেকে বেশি পরিশ্রম করেছে, সেই পরিশ্রমের কথা তারা বলেছেন এবং আমরা অধ্যক্ষের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে মতিঝিল আইডিয়াল স্কুল থেকে 2411 জন শিক্ষার্থী এবছর পরীক্ষা দিয়েছিল এবং পাশ করেছে 2401 জন, 10 জন এই প্রতিষ্ঠান থেকে পাশ করেনি এবং বলেছেন যে তারা বিভিন্ন কারণে অসুস্থতা এবং কেউ বিদেশে চলে গেছে, এই কারণে ঠিকমতো সবগুলো পরীক্ষা অংশ নিতে পারেনি বলে ফেল করেছে এবং এখানে পাশের হার 99.59% এবং জিপিএ 5 পেয়েছে 1956 জন শিক্ষার্থী এবং প্রতি মতিঝিল যে আইডিয়াল স্কুল, এই স্কুলটি যে শুধুমাত্র বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ, এই দুইটি বিভাগ এই স্কুলে রয়েছে। শিক্ষার্থীরা প্রতি বছর এখান থেকে ভালো ফলাফল হয়, শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত এবং তাদের যে ফলাফলের ধারাবাহিকতা
ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আগামীতে যে সামনে যে তারা এইচএসসি যে ইন্টারমিডিয়েট ভর্তি হবে, কলেজে ভর্তি হবে, সেই কলেজেও যাতে তারা একই ফলাফল ধরে রাখতে পারে সেজন্য অভিভাবকরা বলেছেন যে ঘন ঘন শিক্ষা পাঠ্যক্রম যাতে পরিবর্তন করা না হয়, সেজন্য তারা শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে যাতে স্থির রাখা হয় যাতে শিক্ষাক্রমটাকে, যাতে শিক্ষার্থীরা সহজেই এবং যে পদ্ধতিতে তারা পড়াশোনা করে এসেছে আগামীতে একই প্রক্রিয়ায় পড়াশোনা করে যেতে পারে। প্রিয়াঙ্কা। ধন্যবাদ নওশিন। রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুলের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে যাচ্ছি জাকিয়া আক্তারের কাছে। জাকিয়া, ভিকারুন্নেসা নূন স্কুলের শিক্ষার্থীদের অবস্থা কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, যেমনটি বলছিলেন, আমি ঠিক 3 ঘন্টা ধরে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছি। এখানকার রেজাল্ট আসলে তুলনামূলক খুবই ভালো হয়েছে। তারা বলেছেন 1295 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছেন, তাদের মধ্যে 1261 জন পরীক্ষার্থী পাশ করেছেন এবং পাশের হার 94.848% এবং এখানে 1228 জন জিপিএ 1528 জন জিপিএ 5 পেয়েছেন। তো এই মুহূর্তে আমরা আছি আসলে যেহেতু 3 ঘন্টা ধরে আসলে রেজাল্টের একটা উল্লাস ছিল, তো আমরা এখানে কিছু শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলি যারা জিপিএ 5 পেয়েছেন। তোমার অনুভূতিটা একটু জানাও, কেমন লাগছে? আমার আসলে আজকে অনুভূতি খুবই ভালো। আমি কখনোই আশা করিনি যে এত ভালো একটা রেজাল্ট করব। কালকে রাত পর্যন্ত আমি খুবই নার্ভাস ছিলাম এন্ড আমার প্যারেন্টস খুবই খুশি হয়েছে। আজকে মাদার্স ডে, তো আমি আম্মুকে এত সুন্দর একটা গিফট দিতে পারবো সেটাও ভাবিনি। তো গোল্ডেন পেয়ে আমি খুবই খুশি। একটু জানতে চাই অভিভাবক হিসেবে, মানে এই সফলতা আসলে শুধু শিক্ষার্থীর না, আপনারও কেমন লাগছে? আমি আসলে এইবার আমার 2 নাতনি, মানে আমার নাতনিদের জন্য আশা। আমার বড় মেয়ে এখানে পাশ করে বের হয়েছে, ও জার্মানি পড়াশোনা করতেছে, আর ছোটটা সামনে ইন্টার পাস করবে, এটার আশায় আছি। আমিও এরকম এক সময় আপনাদের সামনে আসব। আজকে ওদের জন্য আসছি। খুব ভালো লাগতেছে যে আমাদের স্কুলে এত ভালো একটা রেজাল্ট করছে। আচ্ছা, কেমন লাগছে গোল্ডেন এ প্লাস পেয়ে? নিজেকে মানে অনুভূতিটা আসলে কিভাবে প্রকাশ করবে? মানে বেস্ট অনুভূতি, যেটার জন্য এত বছর কষ্ট করা, যেটার পিছে দৌড়ানো, পড়ালেখা করা, সেটা যখন হাতের কাছে এসে যখন রেজাল্টটা দেখেছি মনে হচ্ছে না আল্লাহ সাহায্য করেছে লাইফে সবকিছু। পড়ালেখা পুরা মানে যেটুক দিয়েছি পুরা আমার আজকে পুরা এসেছে। জিপিএ 5টা পাওয়ার সবসময় আশা ছিল যে না, বড় আপু যেহেতু জিপিএ 5 প্রতি বছর গোল্ডেনের ছিল, যে স্কুলেও স্ট্যান্ডের ছিল, না আমরাও করতে হবে ওইটার জন্য। মানে যে কষ্টটা ওইটা দেখে রাত্রেবেলা তো ঘুম হয় না টেনশনে যে কি হবে রেজাল্ট। আজকে সকালে রেজাল্টটা দেখে না মনে হলো না বেস্ট, আমার লাইফের বেস্ট রেজাল্ট। প্রিয়াঙ্কা, যেমনটি বলছিলেন, তবে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক তিনি বলেছেন আমাদেরকে আসলে তুলনামূলক রেজাল্ট এবারে এখানে খারাপ হয়েছে, কারণ শিক্ষার্থীদের করোনার পরে আসলে ক্লাসমুখী করা যায়নি এবং আরও একটি কারণ জানিয়েছে তারা যে এবার ফুল সিলেবাসে আসলে পরীক্ষা হওয়ার কারণে কিছুটা শিক্ষার্থীরা আসলে পরীক্ষা তেমন ভালো দিতে পারেনি। তবে তারা আশা করছেন আগামীতে যারা পরীক্ষা দিবেন তারা ক্লাসমুখী হবেন, তারা বেস্ট দেওয়ার চেষ্টা করবেন। তো প্রিয়াঙ্কা, আমার কাছে ছিল এটি। ধন্যবাদ জাকিয়া। রাজধানীর মহাখালী এলাকায় যানজট নিরসনে চালু হয়েছে দূরপাল্লার যাত্রীবাহী বাসের গেটলক সিস্টেম। ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে মহাখালী থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত নিয়ম অমান্য করে যেখানে সেখানে যাত্রী ওঠানামা করালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাসের গেটলক সিস্টেমকে ইতিবাচক বলছেন যাত্রীরা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এই পদ্ধতিতে মহানগরীর যানজট কমলে ইতিবাচক প্রভাব পড়বে পরিবহন সেক্টরে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রাজধানীতে যানজট নিত্যদিনের ঘটনা, আর এতে অতিষ্ঠ নগরবাসী। মহাখালী বাস টার্মিনালের যানজট নিরসনে চালু হয়েছে বাসের গেটলক সিস্টেম। এখন মহাখালী থেকে বাস ছেড়ে কাকলি, কুর্মিটোলা, খিলক্ষেত এবং আব্দুল্লাপুর থেকে যাত্রী নিতে পারবে। এ পদ্ধতিতে খুশি যাত্রীরা। হ্যাঁ, এটা আমাদের জন্য অনেক ভালো হবে। আমাদের মনে করেন যে সবচেয়ে ভালো হইলো যে আমরা এই একটা জায়গার নির্দিষ্ট একটা জায়গা পাইছি, তো জাম কমবে, কিন্তু যখন সিটিং হবে তখন রাস্তাঘাট জাম থাকবে না, যাত্রীও যাতায়াত সুবিধা পাবে। এতে ভোগান্তি কমার পাশাপাশি সড়ক দুর্ঘটনাও কমবে বলে মনে করেন বাস চালকরা। এইভাবে যখন 2 দিন দেখবে যে গাড়ি উঠাইতেছে না, তখন যাত্রী কাউন্টারে যাবে। রাস্তায় আমরা লোকজন উঠাইতাম, এখানে জ্যামজট এগুলো লাগলো না। পরিবহন মালিক ও শ্রমিক নেতারা বলছেন কেউ আইন অমান্য করছে কিনা তা নিয়মিত তদারকি করবেন তারাও। মহাখালী বাস টার্মিনাল থেকে যতগুলি বাস ছেড়ে আসবে
এটা গেট বন্ধ করে এই পর্যন্ত আসবে, এখানে আমাদের লোকজন থাকবে। আমরা চেষ্টা করতেছি মহাখালী থেকে বনানী পর্যন্ত যাতে চেকপোস্টে মানে যানজট না হয়, ইন্টার ডিস্ট্রিক্ট গাড়িগুলি যাতে না থামে। যাত্রী ওঠানামার নির্দেশনা কঠোরভাবে মানতে হবে পরিবহন সংশ্লিষ্টদের। নির্ধারিত কাউন্টার ব্যতীত যদি আমরা সকল জায়গায় আমরা গেট বন্ধ রেখে চলাফেরা করতে পারি এবং আপনার যে রুট ফ্র্যাঞ্চাইজের যে কাজটি যদি আমরা সফলভাবে করতে পারি, তাহলে আশা করি যে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যত্রতত্র হাত নাড়িয়ে বাসে না ওঠার জন্য যাত্রীদেরও নির্দেশনা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মা পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ। সদ্য ভূমিষ্ঠ শিশুর পরম আশ্রয়ের মানুষ মা। মায়ের পরম মমতায়, ভালোবাসায়, আদরে যত্নে লালিত হতে থাকে ছোট্ট শিশুটি। শত বিপদ আপদ থেকে মা তার সন্তানকে আগলে রাখেন সব সময়। চোখের আড়াল হলেই সন্তানের জন্য মায়ের চিত্ত যেন উদগ্রীব হয়ে থাকে সব সময়। তাই একজন সন্তানের জীবনে মায়ের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না। মা দিবস নিয়ে দেখুন আলিম আল রাজির ডেস্ক রিপোর্ট। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না কোনো উৎসব আয়োজনেরও। তবুও মাকে ভালোবাসি এই কথাটা বলতে, মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় মা দিবস। 1908 সালে যুক্তরাষ্ট্রের মেয়ে স্কুল শিক্ষিকা আন্না মারিয়া জার্ভিস তার প্রয়াত মা অ্যান রিভস জার্ভিসকে স্মরণ করে এক রবিবার তার স্কুলে মা দিবস পালন করেন। পরবর্তীতে 1914 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন এবং এদিন জাতীয় ছুটি ঘোষণা করেন। তবে মা দিবস পালনের ইতিহাস আরও পুরনো। প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার সময় থেকে মাকে উৎসর্গ করে একটি দিবস পালিত হতো। এছাড়া ইউরোপ ও যুক্তরাজ্যে ষোড়শ শতাব্দীতে মা এবং মাতৃত্বকে সম্মান জানাতে একটি নির্দিষ্ট রবিবারকে বেছে নেওয়া হয়েছিল, যা মাদারিং সানডে হিসেবে পরিচিত। এই দিনটি ছিল পারিবারিক পুনর্মিলনের মতন। তবে মানুষের ভেতরে যেমন মায়ের জন্য ভালোবাসা আছে, তেমনি আছে প্রকৃতির ভেতরেও। ভালোবাসা আছে অন্যান্য প্রাণীদের ভেতরেও। শুধু মানব জাতিই নয়, ধরিত্রীতে বিরাজমান প্রায় সকল প্রাণীদের মাঝে দেখা যায় মাতৃত্বের অনন্য নিদর্শন, যা সভ্যতার মানদণ্ডের ঊর্ধ্বে উঠে ঘোষণা করে মাতৃত্বের বিশালতা। প্রকৃতিতে ভালোবাসার স্নিগ্ধ স্রোতধারার নাম মাতৃত্ব। আলিম আল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। মা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মায়ের ভালোবাসা দেখবেন আজ রাত 10:30। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। ডলারের মূল্য বৃদ্ধিতে জনগণের সার্বিক জীবনযাত্রায় প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ারও আশঙ্কা করছেন তারা। এতে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। ব্যবসার খরচ বেড়ে যাওয়া নিয়েও দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। বিস্তারিত তাফিমুল ইসলাম সুজনের রিপোর্টে। বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা আনতে ডলারের দাম 117 টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন আমদানিকারকরা। বলেছেন, আগের করা এলসিতে অতিরিক্ত অর্থ পরিশোধে ক্ষতির মুখে পড়বেন তারা, আর ব্যবসার খরচ বাড়লে এর প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। যারা ইম্পোর্টার এবং আমাদের ইম্পোর্টেড আইটেমদের কিন্তু দামগুলা ন্যাচারালি বেড়ে যাবে। তো যারা আগে একটা প্ল্যানিং করেছিল তার ব্যবসা পরিচালনা করার জন্য যে এত টাকা সে মাল ইম্পোর্ট করে সেটা এত মুনাফাতে বেচবে, তার জন্য কিন্তু একটা ইমিডিয়েট এফেক্ট হবে কিন্তু তার কস্ট। এই কস্টটা, মালামালের কস্টটা কিন্তু বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে। আপনার কস্ট অফ ডুইং বিজনেসটাও কিন্তু বেড়ে যাচ্ছে। একটা ইনডাইরেক্ট নেতিবাচক কিন্তু মূল্যস্ফীতির উপর পড়তে পারে। অতি মুনাফালোভীরা কারসাজি করে খোলা বাজারে ডলার সংকট সৃষ্টি করছে বলে মনে করেন অনেকে। মানি এক্সচেঞ্জগুলো বা ব্যাংকগুলো তাদের আগের যে ডলার কেনা ছিল সেই ডলারটাই তারা এখন অতি মুনাফায় বিক্রি করছে। শুধু দাম বৃদ্ধি করেনি, তারা 17 টাকার ডলার 125 টাকা দাম চাচ্ছে। আপনি যখন কিনতে যাবেন তারা আবার বিক্রি করছেন না। সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেছেন,
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে বাড়বে রেমিটেন্স, কমবে ডলার সংকট, তবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে খানিকটা চাপ পড়বে, বিজনেসম্যানদের উপরে খানিকটা চাপ পড়বে, কিন্তু চাপ পড়বে বলেই পলিসি থেকে সরে আসার তো কোনো উপায় নেই, কারণ তা না হলে মূল্যস্ফীতি কমানো যাবে না। ডিম্যান্ড যেটা, সেই ডিম্যান্ড সাইডটা কমানোর জন্য এটি একমাত্র উপায়। যেটা আমাদের খেয়াল করতে হবে, এই পলিসিটা যেন ঠিকমতো ইমপ্লিমেন্টেশন হয় এবং সময় মতো যেন এটাকে বাস্তবায়ন করে। স্থিতিশীল অর্থনীতির স্বার্থে এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। গাজায় 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও 39 জন নিহত ও 58 জন আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা 35,000-এর কাছাকাছি পৌঁছেছে। এ অবস্থায় মধ্য রাফায় থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বলেছে ইসরায়েল। আরও বড় হামলার ইঙ্গিত দিচ্ছে তারা। বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে। গাজার মধ্য রাফার বাসিন্দাদের উত্তর পূর্ব এলাকায় সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল। এর মধ্য দিয়ে রাফায় আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিল তারা। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী রাফার পূর্বাঞ্চলের লোকজনকে সরে যেতে নির্দেশ দিয়েছিল। এরপর মিশর সীমান্তের কাছে রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় তারা। গাজায় রাফা ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশ নিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে মিশর। দেশটি জানিয়েছে রাফাতে ইসরায়েলের অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির কারণে ত্রাণ নিয়ে মিশর তাদের সঙ্গে কাজ করবে না। এছাড়াও গাজায় মানবিক পরিস্থিতি বিপর্যয়ের জন্য শুধু ইসরায়েলকেই দায়ী করছে তারা। হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেড নাদাব পোপেল-ওয়েল নামে এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি প্রকাশের পর হামাস জানিয়েছে 1 মাস আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছিলেন এই জিম্মি, এরপর তার মৃত্যু হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে শনিবার রকেট ও কামান হামলা চালিয়েছে তারা। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলার প্রতিশোধ নিতেই হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে বলে ধারণা করা হচ্ছে। গাজায় মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরায়েল হয়তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্ট বলেছে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্রগুলো ব্যবহারের বিষয়ে ইসরায়েলের কিছু বাধ্যবাধকতা থাকলেও সেগুলো অসঙ্গতিপূর্ণ উপায়ে ব্যবহার করা হয়েছে। মাহফুজুল হাসান, চ্যানেল আই। এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী অঞ্জন দত্তের গান শুনতে শনিবার সব বয়সী মানুষের ঢল নেমেছিল 300 ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায়। দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নেওয়া অঞ্জন দত্ত আলো ঝলমলে কনসার্টে নিজের জনপ্রিয় গানগুলো শোনান। বলেন ভারতের চেয়ে বাংলাদেশে তার ভক্তের সংখ্যা অনেক বেশি। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। বাংলা সঙ্গীতের এক নস্টালজিয়ার নাম অঞ্জন দত্ত। তার বেলাবোস, রঞ্জনা কিংবা মালা গান শুনে আজও পুরনো স্মৃতি হাতড়ে বেড়ান সব বয়সী মানুষ। সেই দর্শক শ্রোতাদের ভালোবাসার টানে দীর্ঘ 1 বছর পর আবারও ঢাকার কনসার্টে গান গাইলেন অঞ্জন দত্ত। ছেলেটার আছে বুক পকেটে চিঠি, প্রথম প্রেমের বানান ভুল, মেয়েটার আছে যত্ন করে রাখা, খাতার ভেতর একটা গোলাপ ফুল। অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম 2.0 নামের কনসার্টে 2.5 ঘন্টা তার গানের তালে ভেসে যান হাজারো দর্শক। একে একে সমস্ত জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান শিল্পী। কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনকে নিয়ে অঞ্জন দত্ত পরিচালিত ও অভিনীত সিনেমা চালচিত্র সিনেমার গান গেয়েও শোনান তিনি। অঞ্জন দত্তের গান শুনে ছোট থেকে বড় হওয়া দর্শকেরা ছিলেন দারুণ আপ্লুত। তো যখন শুরু করেছে অন্যরকম ফিলিংস, এটা আসলে বোঝানোর মতো না। ছোটবেলা থেকে আমি ফ্যান,
ভীষণ রকম ভালো লাগছে। অসাধারণ, খুব ভালো লেগেছে। আমি সিলেট থেকে বেসিক্যালি এটা শোনার জন্য আসছে, খুবই ভালো লাগতেছে। আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলবো যে আমি অনিদূর থেকে সামনাসামনি স্টেজের সামনে থেকে দেখছি এবং ওনার গানগুলি উপভোগ করছি। বাংলাদেশের দর্শকদের প্রতি ভালোবাসার কথা জানাতেও ভুল করেনি ম্যারিয়ান কিংবা বৃষ্টি দেখেছির মতো গানের এই সঙ্গীত শিল্পী। অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে, সকলের কাছে, যে আপনাকে আমাকে এতদিন ধরে ভালোবেসেছেন। যে আমার 50-60 শ্রোতা বাংলাদেশী, দর্শকও বাংলাদেশী, এবং তারা শুধু বাংলাদেশেই থাকে না, কারণ এখন আমি সারা পৃথিবীতে যাই, আমরা সবাই যাই, সে কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, নিউ ইয়র্ক হোক, বাংলাদেশিরাই নিয়ে যায়। অঞ্জন দত্ত ছাড়াও কনসার্টে গান গেয়েছে ব্যান্ড কাকতাল এবং আহমেদ হাসান সানি। কিছু বুঝি না তবু সাঁতার দেই, কিছু দেখি না কিছু শুনি না তবু ভাষা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। পঞ্চগড়ে মৌসুমের শুরুতে টমেটোর ভালো ফলন হলেও কয়েকদিন আগে টানা খরা ও অনাবৃষ্টিতে টমেটোর ফলন বিপর্যয় হয়েছে। সেই সাথে এবার উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আরও বিপাকে পড়েছেন চাষিরা। দিনে দিনে এ অঞ্চলে কমে যাচ্ছে টমেটো চাষের পরিধি। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পঞ্চগড়ে গ্রীষ্মের খরতাপে টমেটোর বাগান বাঁচিয়ে রাখা চাষিদের জন্য একরকম দুঃসাধ্য হয়ে পড়েছিল। খরতাপ ও গরমে তাড়াতাড়ি পেকে গিয়েছিল টমেটো, মরে গিয়েছে গাছ। এ অবস্থায় বাজারে গতবারের চেয়ে এবার দাম পাওয়া গেছে অর্ধেক। ফলন বিপর্যয়, লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। আকাশে নাই পানি, মালের নাই দাম, বাগান যাচ্ছে নষ্ট হয়ে মরে। বাজার মূল্য গতবারের থেকে এবার অনেক কম। গতবার বিক্রি করছিলাম 500 টাকা মন, এবার বিক্রি হচ্ছে 300 টাকা, 320 টাকা। যা কামলা খরচ, ঔষধের খরচ, ঔষধ বেশি দাম, খরচ তো ডবল। যেইটা ঔষধ হচ্ছে 100, ওইটা তো 150 টাকা, 200 টাকা। সদর উপজেলার হারিভাষা, হাফিজাবাদ, বড়বাড়ি, টুনিরহাট সহ বেশ কিছু এলাকায় উন্নত ও উচ্চ ফলনশীল জাতের টমেটো আবাদ হয়ে থাকে। টমেটো কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ব্যাপারীরা। গত বছর থেকে দাম এই বছর কম, 350 থেকে 360 টাকা কিনতেছি। আমরা এখান থেকে মূলত বাড়াই, যেদিকে বাজার বেশি থাকে, ঢাকা, চিটাগাং, মিমসা, ফেনী, চৌমনি। টমেটো দীর্ঘদিন সংরক্ষণ করতে হিমাগার নির্মাণ ও সস তৈরির কারখানা স্থাপন জরুরি বলছেন সংশ্লিষ্টরা। এই টমেটো সংরক্ষণ ক্ষেত্রে যদি বেসরকারি পর্যায়ে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে, বিশেষ করে আমাদের হিমাগার, বিশেষায়িত হিমাগার তৈরি হতো। এছাড়াও যদি আমাদের এই টমেটো পাল্প সংরক্ষণের ক্ষেত্রে যদি কারখানা তৈরি হতো, তাহলে এই টমেটো আমাদের এখানকার কৃষি অর্থনীতিকে আরও বেশি মজবুত করতো এবং একটা শক্তিশালী ভিত গড়ে উঠত, আর কৃষকরা বেশি লাভবান হতো। লোকসানের ঝুঁকি থাকায় গত কয়েক বছরে টমেটো চাষ কমেছে প্রায় 4 গুণ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দখল, দূষণ আর অব্যবস্থাপনায় ময়লা আবর্জনার স্তূপ আর মশার অবাধ প্রজনন ক্ষেত্রে পরিণত হওয়া রংপুর নগরীর ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালে প্রাণ ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা একদিনে খালের 5 কিলোমিটার এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন। পরিবেশ প্রতিবেশ রক্ষায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত খাল সংস্কার ও সৌন্দর্য বর্ধনের দাবি নগরবাসীর। মেরেনা লাভলি রিপোর্ট। একসময় রংপুর শহরের লাইফলাইন ছিল শ্যামাসুন্দরী খাল। অনিয়ন্ত্রিত দখল, গৃহস্থালির বর্জ্য ফেলা ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে প্রাচীনতম ও রংপুরের দীর্ঘতম এই খাল এখন অস্তিত্ব সংকটে ভুগছে। পরিবেশ রক্ষার জন্য খনন করা খালটি কালের বিবর্তনে এখন পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় 134 বছরের পুরনো ঐতিহ্যবাহী খালের প্রাণ ফেরাতে বিডি ক্লিনের 1000 স্বেচ্ছাসেবী দিনব্যাপী অভিযানে 15.80 কিলোমিটার বিস্তৃত খালের
নগরীর চেকপোস্ট থেকে শাপলা চত্বর পর্যন্ত 5 কিলোমিটার অংশ পরিষ্কার করা হয়। আমাদের হচ্ছে গিয়ে এখানে এই চেকপোস্ট ব্রিজ থেকে আমরা শুরু করেছি, আমরা যাব হচ্ছে শাপলা ব্রিজ পর্যন্ত। শাপলা ব্রিজ মোটামুটি প্রায় 5 কিলোমিটার ডিস্টেন্স, 5 কিলোমিটার ডিস্টেন্স আমরা কাভার করব খালের উপর দিয়ে। শ্যামাসুন্দরী যে আগের যে পানির স্রোত ছিল বা আগের যে রূপ ছিল, শ্যামাসুন্দরী নামটা যেমন সুন্দর, আমরা ইনশাল্লাহ আজকে বিকেলের মধ্যে ভালো একটা কিছু আপনাদের উপহার দিব। অপরিচ্ছন্ন জায়গাটাকে পরিচ্ছন্ন করে মানুষের যে বিবেককে, অপরিচ্ছন্ন বিবেককে জাগ্রত করার চেষ্টা করি, যাতে করে মানুষ আর এই ময়লাটা যত না ফেলে। প্রশাসন বলছে ভাগাড় ও মশার আবাসে পরিণত হওয়া খালটি সংস্কারে বদ্ধপরিকর তারা। আমরাও রাজশাহীর সমকক্ষ যেতে চাই এবং তার জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতা দরকার। আমরা সহযোগিতা যদি আমরা পাই তাহলে আমাদের কোনো আন্তরিকতার কোনো ঘাটতি নাই। আমরা নিরলসভাবে পরিশ্রম করে রংপুরের মানুষের প্রত্যাশা পূরণ করা। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সমস্ত দপ্তর মেয়র সাহেবের উদ্যোগের সাথে তার পাশে থাকবে এবং আমরা এই শহরকে, নগরকে একটা সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই। শ্যামাসুন্দরী খালের দখলদারদের উচ্ছেদ করে বিজ্ঞানসম্মত উপায়ে তলদেশ খনন, অবাধ পানির প্রবাহ নিশ্চিত করা সহ সৌন্দর্য বর্ধনের দাবি জানিয়েছে নগরবাসী। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।